রাত 10টা, চারদিকে অন্ধকার, তার সাথে প্রচুর বাতাসের শব্দ। আজ বাড়িতে আমি একা। মা বাবা নানার বাড়িতে বেড়াতে গেছে, সেই জন্য আজ আমাকে একাই থাকতে হবে। এর আগে কখনো আমি একা থাকিনি। বাইরে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। দরজা জানালা বন্ধ করে আমি বিছানায় এসে বসেছি। আকাশটা যেন ফেটে পড়ছে। এই বাতাসের শব্দ মনের ভেতরে অদ্ভুত ভয় ঢুকিয়ে দিচ্ছে। আমি বিছানায় একটা বই নিয়ে পড়ছি, কিন্তু মন বসছে না। মনে হচ্ছে আজ যেন পুরো শহরটাই বুঝি ধ্বংস হয়ে যাবে। আমি আগেই সব দরজা জানালা বন্ধ করেছি। বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লাম। ঘরের লাইট জ্বালানো, তবু আজ একটু বেশি ভয় লাগছে। মনে হচ্ছে কে যেন আমার আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যখনই পিছনে তাকাই তখনই কাউকে দেখতে পাই না। মাঝে মাঝে মনে হয় খাটের নিচে কেউ আছে নাকি। থাকলেও আমি আর দেখতে চাই না। বাসার আশেপাশেও কেউ নেই, ডাকলেও কেউ আসবে না। চারদিকে শুধু বাতাসের শব্দ, বৃষ্টির আঘাত আর আমার নিজের হৃৎস্পন্দন। ঘুমানোর চেষ্টা করছি আমি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ কি আবার আমি চমকে উঠলাম। শব্দটা আসছে দরজার দিক থেকে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ঝড়ের শব্দ। মনে মনে হয়তো বাতাসে কিছু লেগেছে, আর না হয় এটা আমার মনের ভুল। এত রাতে এখানে কে আসবে? না, কেউ হতে পারে না। ঠিক তখনই এইবার আগের চেয়ে শব্দটা অনেক জোরে। আমার বুকটা কাঁপছে। এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কে হতে পারে? মা বাবা তো আজ আসবে না, তারা নানার বাড়ি পৌঁছে ফোন দিয়েছে। আমি বিছানায় রাখা মোবাইলটার দিকে তাকাই। একবার কল করব, কিন্তু যদি তারা না হয়? এই শব্দটা যেন সোজা আমার বুকে এসে লাগছে। এইবার আমার আত্মা কেঁপে ওঠে। আমি ভয়ে কাঁচুমাচু হয়ে আস্তে আস্তে দরজার কাছে যাই। কে কে বারবার দরজায় কড়া নাড়ছ? কোনো সাড়া নেই, কিন্তু দরজায় আঘাতের শব্দ এখনো আসছে। আমি ভয়টা জোর করে চাপা দিই। হাত কাঁপছে। ধীরে ধীরে দরজার দিকে এগোই। আমি দরজা খুলতেই প্রচণ্ড অবাক। দরজার সামনে দাঁড়িয়ে রফিক। রফিক আমার বাল্যবন্ধু। স্কুলে এক বেঞ্চে বসতাম, কলেজ জীবনে একসাথে ঘুরতাম। সে পাঞ্জাবি পায়জামা পরা, হাতে তসবি, মাথায় টুপি। আমার দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত চাহনি নিয়ে, মুখে একটা শান্ত হাসি। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ রফিক 3 বছর আগে মারা গেছে একটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায়। আমি নিজে তার লাশ দেখেছি, ফরজ গোসলেও সহযোগিতা করেছি, কবর পর্যন্ত গিয়ে মাটি দিয়ে এসেছি। রফিক, তুই এত রাতে আমার কাছে? বন্ধু, তুই কি আমাকে চিনিস না? আমি কিছু বলার আগেই রফিক রুমের ভিতর ঢুকে পড়ে। সে সোফার দিকে এগোচ্ছে, কিন্তু তার পা যেন মেঝে ছুঁয়ে হাঁটছে না। মনে হচ্ছে সে শূন্যতায় হেঁটে চলছে, কোনো ছায়া নেই। ভেতরে আসলাম। মাইন্ড করিস না, বাইরে খুব ঠান্ডা আজ। আর আমার কাজ এদিকেই ছিল। ভাবলাম অনেক দিন দেখা নেই, একটু দেখা করে যাই। আজ আন্টি আঙ্কেল তো তোর নানুর বাড়িতে গেছে। আমি আরও অবাক হয়ে যাই। মা বাবা যে বাড়িতে নেই সে জানলো কিভাবে? বাইরের আবহাওয়া দারুণ, প্রচুর বৃষ্টি। এই সময়গুলো আমাদের খুব ভালো লাগে। লেলিন লক্ষ্য করে বাইরের ঝড় অনেকটা থেমে গেছে, বাতাসের বেগটাও কমে গেল। রফিক ফ্যাল করে লেলিনের দিকেই তাকিয়ে আছে, আর লেলিনের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে। লেলিন কি বলবে ভেবে পাচ্ছে না।
আবার আস্তে আস্তে রফিক বলল, তোর মনে আছে কি সেই দিনের কথা? দুর্ঘটনার রাতে তুই আমাকে ফোন করেছিলি। আমার বুকটা ভারী হয়ে আসে, কারণ আমি সত্যিই ফোন করেছিলাম, কিন্তু সে ধরেনি। রফিক বলল, ফোনটা আমার কাছে ছিল না, হাত থেকে ছিটকে পড়েছিল অনেক দূরে। আমি শুধু অনুভব করছিলাম কেউ ফোন দিচ্ছে। তুই তো পরে জেনেছিস সেদিন আমার অবস্থা কি হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত, প্রচুর ব্লিডিং। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি এলো। ওরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ততক্ষণে আমি... রফিকের চোখ বড় হয়ে যায়। ঘরের তাপমাত্রা হঠাৎ খুব বেড়ে যায়। তুমি কে? তুমি তো মরে গেছো, তাহলে তুমি এখানে কেন? কি চাও তুমি? এখান থেকে চলে যাও প্লিজ, আমাকে কিছু করো না, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ রফিকের মুখ বিকৃত হয়ে যায়, তার গলা বদলে যায়। আমি আবার আসব, আমি আবার আসব। হঠাৎ সব অন্ধকার দূর হয়ে যায়। আমি চোখ খুলে দেখি আমি বিছানায়, ঘামে ভিজে গেছি। আমি তাহলে ঘুমাচ্ছিলাম? এটা স্বপ্ন? স্বস্তির নিঃশ্বাস ফেলি, বিছানা থেকে বসে পড়ি। ঠিক তখনই দরজায় আবার... লেলিন এবার আর দরজা খুলল না, কিন্তু দরজার ওপাশ থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো, বন্ধু, এইবার দরজা খুলবি তো?